ওকে, আজকে আমরা আমাদের টপিক শুরু করতেছি। আমাদের আজকের টপিক হচ্ছে গত ক্লাসে একটা টপিক আমরা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে পুষ্পমঞ্জুরি। এটা একটু দেখাচ্ছি আজকে। সো পুষ্পমঞ্জুরি জিনিসটা কি, দেখো তোমরা যদি এখানে ওয়ার্ডটাকে ভাঙো তাহলে কি দেখতে পাবা। এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আমরা পাই, একটা হচ্ছে পুষ্প আর একটা হচ্ছে মঞ্জুরি। এই মঞ্জুরি ওয়ার্ডটা আসছে মঞ্জুরি দণ্ড থেকে, অর্থাৎ একটা দণ্ড, যে দণ্ডের মধ্যে আমাদের পুষ্পগুলো সাজানো থাকে সেটাই কি পুষ্প মঞ্জুরি, রাইট? তাহলে আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যে দণ্ডের আশেপাশে কি বা যে দণ্ডের আমাদের পুষ্পগুলো সাজানো থাকে তাকে আমরা কি বলতে পারি, পুষ্প মঞ্জুরি। এই পুষ্প মঞ্জুরি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিয়ত পুষ্প মঞ্জুরি, একটা হচ্ছে অনিয়ত পুষ্প মঞ্জুরি। একটা হচ্ছে কি নিয়ত পুষ্পমঞ্জুরি, একটা কি অনিয়ত পুষ্পমঞ্জুরি। তো অনিয়ত পুষ্পমঞ্জুরি কোনটা, এটা নিয়ে আমাদের কিন্তু অনেকেরই প্যাচ লাগে যে অনিয়ত কোনটা আর নিয়ত কোনটা। তো সবাই মনে রাখবা যে এখানে অ আছে না, অফর যার বৃদ্ধি অসীম, যার বৃদ্ধি কি অসীম, সেটাই কি অনিয়ত পুষ্পমঞ্জুরি। আর নিয়ত মানে কি তার বৃদ্ধি সসীম। ক্লিয়ার? তাহলে চলো আমরা একটা কাজ করে আমরা একটু ডিফারেন্সটা বের করে ফেলি। ঠিক আছে, নিয়ত এবং অনিয়ত পুষ্পমঞ্জুরি। দেখো নিয়ত পুষ্পমঞ্জুরির একটা ডিফারেন্স কিন্তু তাদের বৃদ্ধি অসীম আর এদের বৃদ্ধি কি সসীম। তো তুমি একটু চিন্তা করে দেখো যে কাদের বৃদ্ধি অসীম হয়। বৃদ্ধি অসীম মানে কি, তার উপরের দিকে থাকবে কি ছোট ছোট ফুল, মানে কি মানে কনিষ্ঠ ফুলগুলো কি উপরের দিকে থাকবে আর নিচে দিকে কি বয়োজ্যেষ্ঠ ফুলগুলো থাকবে। তাহলে এক্ষেত্রে উপরে থাকবে কনিষ্ঠ ফুল, কনিষ্ঠ মানে হচ্ছে ছোট ফুলগুলা। ঠিক আছে, ছোট ফুলগুলো যদি উপরের দিকে থাকে তাহলে তো সেটা কি হবে, অসীম হবে, তাই না? তো আস্তে আস্তে ছোট ফুল জন্মাতে থাকবে আর এটা কি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, রাইট? তাহলে উপরে থাকবে কনিষ্ঠ ফুল আর নিচে থাকবে কি বয়োজ্যেষ্ঠ ফুল, রাইট? আর এখানে কি ঠিক উল্টাটা চলে আসবে, কিরকম, এখানে নিচে থাকবে কনিষ্ঠ ফুল আর উপরে থাকবে কি বয়োজ্যেষ্ঠ ফুল। বুঝতে পারছি? তো এই হচ্ছে আমাদের তিনটা ডিফারেন্স বা তিনটা পার্থক্য। ওকে, সো তিনটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। নো স্যার। কারো কোনো প্রবলেম নাই? তাহলে আমরা মুছে দিচ্ছি। সমস্যা নাই, লেখা নেই। মুছে দিলাম, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের পুষ্পমঞ্জুরির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। সো প্রথম যে প্রশ্ন, গ্যামেটোফাইট জিনিসটা কি? সো হোয়াট ইজ গ্যামেটোফাইট? ওয়ার্ডটাকে আমরা একটু ভাঙি, দেখো কি পাই। এটা হচ্ছে গ্যামেট, একটা কি ফাইট। আর এটা হচ্ছে ফাইট। এই ফাইট মানে মারপিট করে না, এই ফাইট কথার মানে কিন্তু উদ্ভিদ। ঠিক আছে, অর্থাৎ যদি তোমাকে বলে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, মানে হচ্ছে পুং গ্যামেট, এই গ্যামেটটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার শুক্রাণু, তোমরা জানো, এবং একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে আলটিমেট তোমাকে যদি বলে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, মানে তোমার শুক্রাণু, উদ্ভিদ দেহে যে শুক্রাণু আছে সেই শুক্রাণুর উৎপত্তিকে বোঝায়। আর যদি বলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, তাহলে বোঝাবে কি কিভাবে ডিম্বাণুটা উৎপত্তি লাভ করছে সেটাকে। ওকে, ওকে, এবার আসছে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। কিভাবে পুং গ্যামেটোফাইট উৎপত্তি লাভ করে চলো আমরা একটু দেখব। ওকে,
ওকে, সো প্রথম আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখছিলাম অবশ্যই খেয়াল থাকা উচিত তোমাদের, যে এই হচ্ছে আমাদের একটা ফুল, আমি ছোট করে আঁকতেছি। এটা হচ্ছে আমাদের গাইনেশিয়াম বা স্ত্রী স্তবক, যেটাই বলো। এগুলো হচ্ছে পুংস্তবক, রাইট? ওকে, সো আমরা ঠিক এর ভেতরে যাব, এর একটু ভেতরে যাব। এটাকে আমরা বলি পরাগধানী। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পরাগধানী। এই পরাগধানীর ভেতরে কি তৈরি হয়? আমাদের পরাগ তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে তৈরি হয় চলো দেখি। কোন গ্যামেটোফাইটের উৎপত্তি বলতে আমাদের শুক্রাণুর উৎপত্তিকে বোঝায়। তো শুক্রাণুটা কোথা থেকে উৎপত্তি লাভ করলো সেটা আমরা দেখব। তো প্রথমত আমাদের পরাগধানী। এই পরাগধানীর ভেতরে থাকে পরাগ মাতৃকোষ। কি থাকে? পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষগুলা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে দেখো, যে কোনো মাতৃকোষ যদি মিয়োসিস হয় সেক্ষেত্রে মাতৃ ওয়ার্ডটা বাদ দিয়ে দাও, কি হয়? পরাগ কোষ। তাহলে কি তৈরি করবে? পরাগ কোষ তৈরি করবে। কয়টা? চারটা। কয়টা? চারটা। আমরা জানি মিয়োসিসের ফলে একটা থেকে চারটা কোষ তৈরি হয়। ক্লিয়ার? তাহলে কয়টা পরাগ কোষ তৈরি করবে? চারটা পরাগ কোষ তৈরি করবে। ক্লিয়ার? তাহলে আমরা একটা কাজ করতেছি, আমরা পরাগ কোষটাকে একটু আঁকার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের একটা পরাগ কোষ। ক্লিয়ার? এখানে বাহিরে আবার অলংকার আছে। ওকে, এই হচ্ছে পরাগ কোষের নিউক্লিয়াসটা। এটা হচ্ছে পরাগ কোষ, আর এটা হচ্ছে তার নিউক্লিয়াস। ওকে, আমি সংক্ষেপে লিখলাম অ্যানি। পরাগ কোষ নিয়ে এখন আমাদের কোনো কাজ নেই, যত কাজ এর নিউক্লিয়াসটাকে নিয়ে। ক্লিয়ার? আমরা পরাগ কোষটাকে আঁকলাম আবার। এই নিউক্লিয়াসটা মাইটোসিসের মাধ্যমে, কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? মাইটোসিসের মাধ্যমে। তো এখানে হচ্ছে মাইটোসিস হবে। মাইটোসিসের মাধ্যমে একটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। কয়টা? দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস বিভাজন হবে। তাহলে এই হচ্ছে একটা নিউক্লিয়াস, এই হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, তো দেখো, একটা হচ্ছে বড় নিউক্লিয়াস, একটা হচ্ছে ছোট নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস। কি বলি? নালিকা নিউক্লিয়াস। আর ছোটটাকে আমরা বলি জেনারেটিভ নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস, আর একটা কি? জেনারেটিভ নিউক্লিয়াস। ভালো করে খেয়াল করে দেখো, নালিকা নিউক্লিয়াস কেন নামকরণ করা হয়েছে? বিকজ আমাদের একটু পর একটা পরাগ নালী তৈরি হবে। ওই পরাগ নালীর ভেতর দিয়ে সর্বপ্রথম এই নালিকা নিউক্লিয়াসটা প্রবেশ করে। এর জন্য এর নামকরণ করা হয়েছে নালিকা নিউক্লিয়াস। আর এই জেনারেটিভ নিউক্লিয়াস কেন নামকরণ করা হয়েছে? কারণ এই নিউক্লিয়াসটাই মূলত কি করে আমাদের, বা এই ফুলটার জেনারেশন বৃদ্ধি করে। এই জন্য একে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু পুরোটা কমপ্লিট করি। তাহলে একটা সময় দেখা যাবে যে যখন এই অবস্থায় যখন এই পরাগের যখন পরাগায়ন হবে, এই অবস্থায় কিন্তু তার পরাগায়ন হয়। ঠিক আছে? তো এই অবস্থায় যখন তার পরাগায়ন হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা যখন এর উপরে আসবে, এর উপরে পড়বে, পড়ার পর এই গর্ভমুণ্ড থেকে কিন্তু সে খাদ্য শোষণ করবে। কোথা থেকে? এই যে এটা তো গর্ভমুণ্ড, তাই না? এই গর্ভমুণ্ড থেকে সে কি করবে? খাবারটা শোষণ করবে, পুষ্টি শোষণ করবে। এই পুষ্টি শোষণ করার পরে সে কি করবে? সে তার দৈহিক বৃদ্ধি করবে। কিরকম বৃদ্ধি করবে? চলো আমরা একটু দেখে নিচ্ছি।
এখান দিয়ে একটা নালী বের হবে, ক্লিয়ার? নালীর ভেতর দিয়ে আমাদের এই নিউক্লিয়াস দুটো চলে যাবে। সো প্রথমে থাকে বড় নিউক্লিয়াস, আর পেছন পেছন থাকে কি ছোট নিউক্লিয়াস। তবে ছোটটা আমরা একটা কাজ করি, পিচ্ছিটারে একটু কালার দিয়ে দিই, ঠিক আছে, লাল কালার দিয়ে দিই। ওকে, আচ্ছা, এই পিচ্ছিটা বিভাজিত হয় যখন এই নালিকাটা তৈরি হবে। এই নালিকা তৈরি হওয়ার পরে পিচ্ছিটা বিভাজিত হয়ে একটা থেকে দুইটা শুক্রাণু তৈরি করবে, ক্লিয়ার? একটা থেকে দুইটা শুক্রাণু তৈরি করবে, আর এইগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজম হিসেবে থাকবে। এগুলা কিন্তু কোনো কোষ না, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজম। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি, এই হচ্ছে আমাদের দুইটা পুং গ্যামেট বা শুক্রাণু, আর এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র, কিসের চিত্র? পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। সবাই কি বুঝতে পারছি? তাহলে দেখো, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি মানে কি বলতো? এই যে আমাদের পুং গ্যামেট বা শুক্রাণু উৎপত্তি। তাহলে আমরা শুক্রাণু পর্যন্ত গেছি, তাহলে এটাই কি আমাদের আনসার। ওকে, তাহলে এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত ব্যাখ্যা করে দেবো যে কিভাবে কিভাবে হলো। আমি আর বাংলাটা লিখলাম না, তোমার বাংলা ভাষায় এগুলোকে ব্যাখ্যা করে দিবা, আর নিচে এই তিনটা ছবি দিয়ে দিবা, তাহলেই হবে। বুঝতে পারছি? ওকে, তো কুইকলি একটু তুলে ফেলো, আমি 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের। তবে এখান থেকে তোমাদের এই চিত্রটা একটু মনে রাখতে হবে, ক্লিয়ার? এই চিত্রটা মনে রাখতে হবে, আমরা যখন স্ট্রিং অ্যাম্পলিফাইড করবো তখন এটা লাগবে। ওকে, আমি একটু সরে যাচ্ছি, তোমরা তুলে ফেলো। সবাই খাতায় তুলে ফেলো। তোলা হইলে আমাকে একটু বইলো, হ্যাঁ? তোলা হয়েছে হইলে আমাকে একটু বইলো। জি স্যার, ডান। আচ্ছা, তাহলে মুছে দিলাম, ঠিক আছে? যদি কারো সমস্যা না থাকে আমি মুছে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা শেষ। এবার আমরা যাবো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইট মানে কি, আমি এটা এই চিত্রটাকে একটু রাখলাম, ঠিক আছে? এটা আমরা যখন নিষেধ করবো তখন এই চিত্রটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। জিনিসটা কি দেখো, স্ত্রী গ্যামেটোফাইট মানে কি আমাদের ডিম্বাণুর উৎপত্তি। কিভাবে ডিম্বাণু উৎপত্তি লাভ করে? দেখো এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম কি? এই অংশটার নাম কি? আমাদের গর্ভাশয়। তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা হবে কোথা থেকে? গর্ভাশয় থেকে। তাহলে আমাদের গর্ভাশয়ে কি আছে? গর্ভাশয় অনেকগুলো টিস্যু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? অনেকগুলো এরকম টিস্যু দ্বারা গঠিত, এরকম অনেক টিস্যু দ্বারা গঠিত, ক্লিয়ার? এই টিস্যুগুলোকে আমরা বলি ভ্রূণপোষক টিস্যু। কি টিস্যু? ভ্রূণপোষক টিস্যু। তো গর্ভাশয় যে টিস্যু দ্বারা গঠিত, ওটাকে আমরা বলি ভ্রূণপোষক টিস্যু। কেন ভ্রূণপোষক টিস্যু? কারণ এই টিস্যুগুলো থেকে আমাদের ভ্রূণ তৈরি হয়, ক্লিয়ার? কেন? কারণ এই ভ্রূণপোষক টিস্যু থেকে কি হয়? ভ্রূণ তৈরি হয়। তো ভ্রূণপোষক টিস্যুর আমাদের এই দিকে হচ্ছে একটা ডিম্বপ্রন্ধ থাকে, মাইক্রোপাইল বা ডিম্বপ্রন্ধ বলি এই অংশটাকে। তো আমরা এখন যা কিছু করবো সব এই ডিম্বপ্রন্ধের সাপেক্ষে। এটাকে আমরা বলি ডিম্বপ্রন্ধ বা মাইক্রোপাইল। তাহলে একে আমরা কি বলি? মাইক্রোপাইল বা ডিম্বপ্রন্ধ, ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা। এই যে নিচে এই ছিদ্রটাকে আমরা কি বলি? মাইক্রোপাইল বা ডিম্বপ্রন্ধ, ঠিক আছে? এটা যদি এটা ভিতরের দিকে থাকে, যাই হোক ডিটেলসে গেলাম না, এটা হচ্ছে ভিতরের দিকে থাকে অ্যাকচুয়ালি।
ওকে, সো এবার আসে যে ভ্রূণকোষের টিস্যুর এই ডিম্বকরন্ধ্রের দিকের একটা কোষ একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঠিক আছে, একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে আমরা একটু লিখি, হ্যাঁ, ডিম্বকরন্ধ্রের দিকের কোষ আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কি হলো, আমাদের এই যে ডিম্বকরন্ধ্রের কোষটা কি হলো, বা ডিম্বকরন্ধ্রের দিকের একটা কোষ একটু আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই কোষটাই হচ্ছে কি আমাদের পরাগ মাতৃকোষ হিসেবে, সরি পরাগ না, স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। এই কোষটাই কি আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। সো এই মাতৃকোষের ভেতর কি হবে, এই মাতৃকোষের ভেতর এখন মিউসিস হবে। কি হবে, মিউসিস হবে। ওকে, কি হবে, মিউসিসের ফলে চারটা অপত্য কোষ তৈরি হবে। ঠিক আছে, চারটা অপত্য কোষ তৈরি হবে। এই স্ত্রীরেণু মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটা অপত্য কোষ তৈরি হবে। এই চারটা অপত্য কোষের মধ্যে তিনটা নষ্ট হয়ে যাবে, বাকি একটি কি ভ্রূণ তৈরি করবে। এটা ভ্রূণ বললে ভুল হবে, এটা ভ্রূণথলি তৈরি করবে। ঠিক আছে, বাকি একটি কি করবে, ভ্রূণথলি তৈরি করবে। এতটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানি। এবার আমরা চিত্রে চলে যাব, যে ঠিক এইখান থেকে চারটা অপত্য কোষের মধ্যে একটা কোষ কিভাবে ভ্রূণথলি তৈরি করে, এই জিনিসটা আমরা এখন চিত্রের মাধ্যমে বুঝবো। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। স্যার ওটা কি জি স্ত্রী স্যার, রেণু মাতৃকোষ ক্লিয়ার। লিখছেন? হ্যাঁ, কেউ কিছু বললা? স্যার ওটা কি স্ত্রী রেণু মাতৃকোষ লিখছেন? হ্যাঁ, আরেকবার একটু বলো। ওইটা কি স্ত্রী রেণু মাতৃকোষ? হ্যাঁ হ্যাঁ, স্ত্রী রেণু মাতৃকোষ, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমাদের এই ভ্রূণথলিটা কি হলো, তৈরি হলো। ওকে, কিভাবে তৈরি হলো চলো আমরা একটু দেখে নিচ্ছি। তো এই আমাদের চারটা অপত্য কোষ, তো এর মধ্যে আমরা একটা কাজ করি, ডিরেক্ট স্ত্রী রেণু মাতৃকোষটাকে আমরা ধরতেছি। তো ধরো এটা হচ্ছে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ, এটা তো নিউক্লিয়াস আছে একটা। সো এটা হচ্ছে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ। এটা কি হবে এখন, মিউসিস প্রক্রিয়ায় একটা থেকে চারটা তৈরি করবে না, তাহলে এই হচ্ছে আমাদের একটা থাকবে, আর বাকি তিনটা কি নষ্ট হয়ে যাবে, এরকম। ঠিক আছে, এই তিনটা হচ্ছে নষ্ট, বাকি একটা থেকে কি আমাদের ভ্রূণ তৈরি হবে। ক্লিয়ার? ওকে, অর্থাৎ এই যে এটা থেকে কি হবে, আমাদের মূলত ভ্রূণটা তৈরি হবে। তাহলে আমরা এইটাকে এখন ধরতেছি। এর যে নিউক্লিয়াসটা আছে, এখন আমরা এই নিউক্লিয়াস নিয়ে একটু কথাবার্তা বলি। কালার দিচ্ছি। এর যে নিউক্লিয়াসটা আছে, এই হচ্ছে তার নিউক্লিয়াস। ওকে, অপত্য কোষটার নিউক্লিয়াস। ওকে, এখন এই নিউক্লিয়াসটা, এখন যার কাজ সব নিউক্লিয়াসে, বলতো এই নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে অপত্য কোষটা তৈরি হলো, ঠিক আছে, এই কোষটাকে, এই কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? বলো। নাই, কেউ নাই। এই দেখো, মিওসিস যেহেতু একবার হইছে, স্যার তার হ্যাপ্লয়েড। মানে, হ্যাঁ, মিওসিস যেহেতু একবার হইছে, তো মিওসিসের ফলে কি হয়, কোষগুলো ডিপ্লয়েড হয়ে যায় না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তার মানে কি হ্যাপ্লয়েড কোষ হয়। ঠিক আছে,
সেটা প্রত্যেক হচ্ছে হ্যাপ্লয়েড, ক্লিয়ার? আচ্ছা যাই হোক, তো এই যে নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড, এখন এই নিউক্লিয়াসটা প্রথমে একটা থেকে দুইটা তৈরি করবে, একটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, সমান সমান দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে? এখন দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে যেমন একই জায়গা থেকে তো এরা তৈরি হয়েছে, তাই না? তার মানে এরা দুইজন কি ভাই বোনের মতো। তো ভাই বোন কি করে, বেসিক্যালি তারা ঝগড়াঝাটি করে কি হয়, ঘরের দুই কোণায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। তো ঠিক এরকম ভাবে তারাও কি করবে, ঘরের দুই কোণায় গিয়ে বসতি স্থাপন করবে, ঠিক আছে? এরকম দুই কোণায় চলে যাবে, ক্লিয়ার? দুই কোণায় যাওয়ার পরে এদের কি আবার বাচ্চা কাচ্চা হবে, তাই না? কেউ তো আর বাচ্চা কাচ্চা সারা থাকবে না। তো এর মনে করো প্রথমবার বাচ্চা কাচ্চা হইলো, এরও প্রথমবার বাচ্চা কাচ্চা হইলো, বুঝতে পারছি? তারপর মনে করো যে আবার যে একবার বাচ্চা কাচ্চা হয়ে তাদের ভালো লাগতেছে না, তারা আরেকবার বাচ্চা কাচ্চা দেবে, কারণ কি এখান থেকে একটা মানে এইটা থেকে দুইটা বা এটা থেকে কি দুইটা চারটা বাচ্চা তৈরি হবে, তাই না? একটা থেকে যদি দুইটা হয় তাহলে দুইটা থেকে কয়টা হবে, চারটা তৈরি হবে না? ঠিক এরকম ভাবে এখানেও কয়টা হবে, চারটা তৈরি হবে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? আমাদের ফার্স্টে একটা ছিল, একটা থেকে দুইটা, এই দুইটা দুই পাশে চলে গেল, দেন এখান থেকে দুইবার মাইটোসিস হলো। এতটুকু বুঝছি কিনা আমাকে একটু বলো, এটা বোঝাটা জরুরি, এতটুকু বোঝাটা জরুরি, বুঝতে পারছো এতটুকু? জি স্যার। হলো হওয়ার পরে ঠিক এখান থেকে একটা আর এখান থেকে একটা দুটা নিউক্লিয়াস চলে আসবে, তাহলে এখানে থাকবে তিনটা আর এখানে থাকবে তিনটা আর এখানে আসবে দুইটা। এই দুইটা কই থেকে এলো, এখান থেকে একটা আসলো আর এখান থেকে একটা আসবে, ক্লিয়ার? তাহলে এখানে তিনটা তিনটা করে রইলো। তো এই যে যে স্ট্রাকচারটা গঠন হলো এটাই হচ্ছে কি ভ্রূণথলি, ঠিক আছে? তাহলে আমাদের ভ্রূণথলি তৈরি হলো এতক্ষণে, এতটুকু ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার, তাই না? আমি তো এই পার্টটাকে মুছে দেব, তবে তার আগে তোমাদের কিছু কোশ্চেন এখান থেকে হওয়া উচিত, কিছু কোশ্চেন এখানে হওয়া উচিত, একটু করি কোশ্চেন গুলা। সেটা হচ্ছে এখানে তিনটা কোর্স কেন নষ্ট হয়ে গেল, রাইট? কেন নষ্ট হয়ে গেল, কেন এই তিনটা থেকে আবার তিনটা ভ্রূণ তৈরি হলো না, কোশ্চেন, তাই না? প্রথম এটা অনেকগুলা রিজন আছে, তার মধ্যে সর্বজনকৃত রিজনটা হচ্ছে একটা বাচ্চা যখন তৈরি হবে তখন মূলত কি হয় জানো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে আমাদের সমগ্র জীব জগতে স্ত্রীদের ক্ষেত্রে তোমার মিউসিসের ফলে চারটা কোষ তৈরি হয়, চারটার মধ্যে একটা থাকে, বাকি তিনটা নষ্ট হয়ে যায়। হিউম্যান বডির ক্ষেত্রেও সেম। কেন নষ্ট হয়ে যায়, এর কারণ হচ্ছে তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখো তাহলে দেখবা যে যখন নিষেক হয়, নিষেকের সময় মেয়েদের ডিম্বাণু আর ছেলেদের শুক্রাণু একসাথে যুক্ত হয়, তাই না? তাহলে এই হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াস। তাহলে খেয়াল করে দেখবা যে এই যে ছেলেদের শুক্রাণু, ছেলেদের কাজ কি, শুধুমাত্র এর মাথাটা বা নিউক্লিয়াসটা এর মধ্যে দিয়ে দেওয়া, এছাড়া কার কোনো কাজ আছে? নাই তো। তাহলে আলটিমেট যে বাচ্চাটা তৈরি হবে ওই বাচ্চাটার সাইটোপ্লাজম, হ্যাঁ নিউক্লিয়াসের একটা পার্ট হচ্ছে বাবার, একটা পার্ট হচ্ছে কি মায়ের, বাট আলটিমেট বাচ্চার যে কোষটা তৈরি হবে, জাইগোটটা তৈরি হবে, সে জাইগোটের যে সাইটোপ্লাজম, ওই সাইটোপ্লাজমটা কার সাইটোপ্লাজম? মায়ের সাইটোপ্লাজম, রাইট? তাহলে যদি কোনো ডিম্বাণু একটু অপরিপক্ক হয় বা যদি কোনো ডিম্বাণু একটুখানি তোমার অপুষ্টিজনিত সমস্যায় ভোগে, এই জন্য কি হয়, বাকি যে তিনটা কোষ আছে ওই তিনটা কোষ ডিসলভ হয়ে এই একটা কোষকে পুষ্টি দান করে, কারণ এই একটা কোষই কি করবে, বিভাজিত হয়ে একটা বহুকোষী প্রাণী তৈরি করবে, একটা বহুকোষী উদ্ভিদ তৈরি করবে, বুঝতে পারছি? এই জন্যই কি করে, এই তিনটা কোষ স্যাক্রিফাইস করে। তাহলে চিন্তা করো, তুমি হইছো বা আমি হইছি, আমরা যারাই হই না কেন, এক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা কোষ, এই তিনটা কোষ কিন্তু আমাদেরকে স্যাক্রিফাইস করছে, মানে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছে, তারা কিন্তু তারা নিজেরা নষ্ট হয়ে, তারা নিজেরা বিনষ্ট হয়ে আমাদেরকে শক্তি প্রদান করছে, যার কারণে আমরা এই পর্যন্ত আসতে পারছি, বুঝতে পারলাম? এই জন্য কি হয়, তিনটা কোষ নষ্ট হয়ে যায়, বুঝতে পারছি? এটা হচ্ছে সর্বজন স্বীকৃত রিজন।
আরেকটা রিজন আছে যেটা অনেকেই মনে করে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যদি একটা কোষ থেকে 4টা কোষ হইতো এবং 4টা কোষই যদি তোমার নিষেক হইতো, তাহলে তোমার একবার নিষেকের ফলে 4টা প্রাণী তৈরি হতো। এখান থেকে 4টা ডিম্বাণু তৈরি হবে না? তো যদি 4টা ডিম্বাণু বা 4টা ভ্রূণ তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু একবার নিষেকের ফলে 4টা জীবন তৈরি হতো। ক্যান ইউ ইমাজিন? একবার নিষেকের ফলে মানুষ একটা করে বাচ্চা তৈরি করতেছে, এতে পৃথিবীর জনসংখ্যা কত বাড়তেছে। আর যদি একবার নিষেকে 4টা করে বাচ্চা তৈরি হয়, তাহলে চিন্তা করো কি হারে জনসংখ্যা বাড়তে পারে। বুঝতে পারছি? এই যে জনসংখ্যার জন্য র্যাপিডলি না বাড়ে, এই জন্য এই একটা প্রসেস। বুঝতে পারছি? ওকে, আচ্ছা আমরা আবার পড়ায় ফিরে আসি। তো আমরা এই হচ্ছে আমাদের ভ্রূণথলি, এই হচ্ছে আমাদের ভ্রূণথলির গঠনটা যে কিভাবে তৈরি হলো, সরি ভ্রূণথলির বিকাশটা কিভাবে সে বৃদ্ধিপ্রাপ্ত হলো, ক্লিয়ার? বা ডিম্বাণুর বিকাশ কিভাবে ডিম্বাণুটা বৃদ্ধিপ্রাপ্ত হলো। এবার যদি আসে ভ্রূণথলির গঠন ব্যাখ্যা করো, এবার কোশ্চেন হবে যদি হয় যে ভ্রূণথলির গঠন ব্যাখ্যা করো, তাহলে চলো আমরা একটু লিখি। এখনকার কোশ্চেনটা হচ্ছে আমাদের ভ্রূণথলির গঠন। ওকে, ভ্রূণথলির গঠন। ভ্রূণথলির গঠন, ঠিক আছে? আমরা একটু আঁকার চেষ্টা করি। ঠিক আছে, সো দিস ইজ কল্ড ভ্রূণথলি। ওকে, এই ভ্রূণথলির মধ্যে এখানে থাকে 3টা কোষ, এখানে থাকে 3টা কোষ, আর এই মাঝে থাকে 2টা কোষ। ক্লিয়ার? এই যে এই জিনিসটাকে আমি আবার এখানে আঁকলাম, বুঝতে পারছি? এবার আমরা একটু আগে বললাম না ডিম্বক্রন্থ, তাহলে যদি আমরা ধরে নিচ্ছি যে এর বাহিরে গর্ভাশয় আছে, এর বাহিরে এভাবে গর্ভাশয় আছে, এরকম। ক্লিয়ার? এরকম গর্ভাশয় আছে, সেটা একটু নিচে দিতেছি, একটু নিচে আনতে পারলে বেটার হতো। ওকে, আমি এই জিনিসটাকেই এখানে আঁকলাম, ঠিক আছে? একসাথে কিছু জিনিস পড়াবো এই জন্য। তো চলো কোনটা কি আমরা একটু দেখে নিচ্ছি। আমাদের এই জিনিসটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, রাইট? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। ওকে, খেয়াল করে দেখো, এই যে গর্ভাশয়ের এই জায়গাটা কিন্তু আমাদের ডিম্বক্রন্ড, ঠিক কি না? ডিম্বক্রন্ড। ডিম্বক্রন্ডের দিকে দেখো 3টা কোষ আছে, মানে ডিম্বক্রন্ড যেখানে ওইখানে দেখো এর সাথেই 3টা কোষ আছে। দ্যাট মিন্স এই হচ্ছে 3টা কোষ। ঠিক, এই 3টা কোষকে একত্রে এই 3টা কোষকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। কি বলা হয়? গর্ভযন্ত্র। ডিম্বক্রন্ডের দিকে যে 3টা কোষ আছে, এই 3টা কোষকে একত্রে আমরা কি বলি? গর্ভযন্ত্র বলি। ওকে, আচ্ছা এবার এই ডিম্বক্রন্ডের দুই পাশে যে 2টা কোষ আছে, এই যে দুই পাশে যে 2টা কোষ আছে, এই 2টা কোষকে আমরা বলি সহকারী কোষ। কি কোষ? সহকারী কোষ। এই যে দুই পাশে যে স্যার কোন দুইটা? মাঝে যে কোষটা আছে এটাকে আমরা বলি ডিম্বাণু। মাঝখানের কোষটাকে আমরা কি বলি? ডিম্বাণু বলি।
স্যার কোন দুইটা কোষ বুঝি নাই। ঠিক আছে, সাইডে আমি একটু দুইটা সামনে বডি গার্ডের মতো। একটু সামনে নিয়ে যাচ্ছি তোর মতো? তোমাদের। হ্যাঁ, এবার কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি আরেকবার বলতেছি, এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা একটা গর্ভাশয়। এই যে পুরোটা হচ্ছে একটা গর্ভাশয়। এই গর্ভাশয়ের এই যে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে আমাদের ডিম্বক বা ভ্রূণথলি। ঠিক আছে, ভ্রূণথলি, এটা মুছে দেই কারণ পুরোটাই তো গর্ভাশয়ের মধ্যেই পড়ে যায়, তাই না? ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি ভ্রূণথলি। এই ভ্রূণথলির দেখো এই যে ডিম্বকরন্ধ্র, তো ডিম্বকরন্ধ্রের দিকে দেখো তিনটা কোষ আছে। এই তিনটা কোষকে একত্রে আমরা বলি গর্ভযন্ত্র। কি বলি? গর্ভযন্ত্র বলি। এই গর্ভযন্ত্রের দুই পাশে যে দুইটা কোষ আছে, দেখো তিনটা কোষ আছে। এই তিনটা কোষের মধ্যে দুই পাশে যে দুইটা কোষ আছে, দুই পাশে যে দুইটা কোষ আছে, এই দুইটা কোষকে তো আমি কালো কালি দিয়ে ইন্ডিকেট করছি। এই দুইটা কোষকে আমরা বলি সহকারী কোষ। আর মাঝে যে কোষ আছে একে বলে আমরা ডিম্বাণু। ঠিক আছে, কেন সহকারী কোষ বলা হয়? তোমরা দেখবা যে গায়ে হলুদের সময় বা বিয়ের সময় যখন বউ আসে তখন কিন্তু তার দুই পাশে দুইটা অ্যাসিস্ট্যান্ট থাকে বা দুই পাশে দুইজন সহকারী থাকে, তাই না? সে তো আর একা আসবে না, তার সাথে তো কেউ আসে, তাই না? ঠিক সেরকম ভাবে আমাদের এখানেও ডিম্বাণুর দুই পাশে দুইটা কি থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে বা সহকারী থাকে। ক্লিয়ার? যে ডিম্বাণু যদি কোনো সমস্যা হয় এই অ্যাসিস্ট্যান্ট বা সহকারী গুলো কি করবে, ওগুলাকে সলভ করবে। ওকে, আচ্ছা, এবার ঠিক ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে চলে যাই। দেখো এখানে হচ্ছে ডিম্বকরন্ধ্র, তার ঠিক অপোজিট ডিরেকশনে চলে গেলাম। এই অপোজিট ডিরেকশনে তোমরা তিনটা কোষ দেখতে পাবা। এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ। এই তিনটা কোষকে একত্রে আমরা বলি প্রতিপাদ কোষ। কি কোষ? প্রতিপাদ কোষ। প্রতিপাদ কথাটার মানেই কিন্তু বিপরীত, তাই না? তোমরা সমাজে বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়ছো না, ঢাকার প্রতিপাদ স্থান পড়ছো না? প্রতিপাদ মানে কি? উল্টা। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে প্রতিপাদ কোষ মানে কি? উল্টা কোষ। এখন উল্টা কোষ মানে কি? ডিম্বকরন্ধ্র যেদিকে ঠিক তার অপোজিট ডিরেকশনে যে কোষটা থাকবে বা যে তিনটা কোষ থাকবে এদেরকে আমরা একত্রে কি বলি? প্রতিপাদ কোষ। ঠিক আছে, এদের আলাদা কোনো নাম নাই, এদেরকে আমরা কি বলি? প্রতিপাদ কোষ। ওকে, দেখো মাঝে কিন্তু আমাদের দুইটা কোষ বাদ পড়ে গেছে। এই দুইটা কোষকে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলি? সেকেন্ডারি নিউক্লিয়াস। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস। হ্যাঁ বলো। তো সেকেন্ডারি নিউক্লিয়াস দোনোটা কি একসাথে মানে লেগে থাকে? হ্যাঁ হ্যাঁ, একসাথে যুক্ত থাকে, একসাথে, ঠিক আছে, লেগে থাকে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আসি ঘটনা কি ঘটে। তোমরা আমি এটাকে আরেকটু উপরের দিকে উঠাচ্ছি। আচ্ছা, এই যে দেখো আমাদের এই পাশে, এই পাশে আমরা কি করছিলাম দেখো তো, ঠিক এই পাশটাতে, এই পাশটাতে আমি একটু নিয়ে যাচ্ছি, খেয়াল করো। আমাদের এই যে এ হচ্ছে আমাদের স্ত্রীস্তবক, এর উপরে কি ছিল আমাদের এই জিনিসটা, এই যে এই জিনিসটা একটু নিচের দিকে নামাই, এই যে পুংগেমেট বা এই যে পরাগ নালিকা বা পরাগ, এই পরাগটাই কি এর উপরে বসছিল না, উপরে? আর এই জিনিসটা মানে কি আমাদের এই যে একটু আগে যে জিনিসটা আঁকলাম, এটা, এই যে এটা, ঠিক এর উপরে তাহলে কে বসবে? আমাদের ওই যে পরাগ থলি, ঠিক কিনা? ভুল বললাম? তাহলে আমার এখানে কি বসলো? পরাগটা বসলো। ক্লিয়ার? পরাগায়নের ফলে পরাগটা এখানে আসলো। টাইম আছে, 2 মিনিট আছে। ওকে, পরাগটা এখানে আসলো, আসার পর সে কি করবে? একটু আগে বলছি আমরা, এখান থেকে কি করবে? তারা পরাগ নালী তৈরি করবে, এভাবে পরাগ নালী তৈরি করবে, ঠিক কিনা? এই পরাগ নালীটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এভাবে বাড়বে, বাড়তেই থাকবে, বেড়ে 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 একটা সময় এখানে চলে আসবে। ক্লিয়ার? এখানে কিন্তু আবার গ্যাপ থাকে। আচ্ছা, দুটার কালার প্রায় সেম হয়ে গেল, আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি এখানে।
কি জানি কি হলো, যাই হোক। আচ্ছা এবার এখান থেকে বাকিটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এভাবে আসলো, ক্লিয়ার? এটা একটু ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার কিনা? তাহলে দেখো তো, আমাদের এই যে এখান দিয়ে প্রথম দিকে নালিকা নিউক্লিয়াস নাম ছিল, এবং পেছনে পেছনে কিন্তু দুইটা পুংগেমেট ছিল, ঠিক কি না? রাইট? তাহলে সামনে দিকে কি ছিল? নালিকা নিউক্লিয়াস ছিল, আর পেছনের দিকে দুইটা পুংগেমেট ছিল। তো এরা এই তিনটা কোষ আস্তে আস্তে নিচের দিকে এভাবে আস্তে 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 এই বৃত্তে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে প্রথমে এই যে গর্ভাশয় বা ভ্রূণথলি, এর ভিতরে সবার ফার্স্টে কে প্রবেশ করবে বলো তো আমাকে? নালিকা নালিকা। নিউক্লিয়াস আর পুংগেমিট আছে, কে প্রবেশ করবে আগে? নালিকা। নালিকা বাকিরা বলো। নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস, বুঝতে পারছি? তাহলে ফার্স্টে কে প্রবেশ করবে? এই যে নালিকা নিউক্লিয়াস, কারণ এ কি সামনে আছে, তাহলে এ ফার্স্টে প্রবেশ করলো। এখন এর পিছে পিছে কি? পুংগেমিট। তো যেহেতু এ ফার্স্টে প্রবেশ করে ফেলছে, এখন এটা কি কেউ চিনে? এটা কেউ চিনে? নালিকা নিউক্লিয়াস কেউ চিনে? চিনে না স্যার। তো। যার কারণে এ যখন ভিতরের দিকে যাইবো, যাওয়ার পর কি থাবড়া থুবড়া খায় মনে করে অক্কা পাইবো, ঠিক আছে? অর্থাৎ এই নালিকা নিউক্লিয়াসটা সামনের দিকে গিয়ে গিয়ে কি হয়ে যাবে? সে মারা যাবে। যার কারণে এই দুইটা পুংগেমেট পরবর্তীতে আস্তে আস্তে পেছন পেছন এর ভিতরে গিয়ে প্রবেশ করে।